ওটা শামিনের ফোনের রিংটোন। ফোনটা ফেলে রেখে গিয়েছে ওই লোকটা। রিংটোন বাজতে বাজতে কেটে যায় প্রথমবার। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই আবার বেজে ওঠে রিংটোন। অনেকটা দ্বিধা নিয়ে সে ফোনটা হাতে তুলে দেখতে পায় ইসমামের ফোন। চোখে মুখে অস্বস্তি ছেয়ে যায় তার। ফোনটা রেখে দেয় সে, কিন্তু ইসমাম অনবরত ফোন দিয়েই যাচ্ছে। শেষমেশ আলো সংকোচের সাথে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, ভাইয়া। আমি। আলো অস্ফুট স্বরে বলে। ইসমাম কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, ভাইয়া কোথায়? একটু বাইরে গিয়েছেন। আসলে বাবা ডেথ সার্টিফিকেটটা দরকার ছিল। মেজো ভাইকে ফোন দিয়েছিলাম, সে আউট অফ দ্য সিটি, ঈশিতা ভার্সিটিতে। আমার জানা মতে ভাইয়ের ল্যাপটপে কপি আছে, একটু বলে দেবে ভাইয়াকে? ইটস আর্জেন্ট। আচ্ছা, আসলেই বলবো। দুজনেই চুপচাপ হয়ে যায়। ক্ষণবাদে ইসমাম বলে ওঠে, ওখানে ঘুরতে যাওনি কোথাও? নিয়ে গিয়েছিলেন উনি কাল সেন্টোসা আইল্যান্ড। না। আচ্ছা, আজ ছবি তুলবে, ভাইয়াকে বলবে আমাকে পাঠিয়ে দিতে। আমার বন্ধুরা তোমাদের দেখতে চেয়েছে। আলোর অস্বস্তি হচ্ছে, ফোনটা রাখতেও পারছে না। ইসমাম খুবই আগ্রহ নিয়ে কথা বলছে। শামিন দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে আলো তার ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, কে ফোন দিয়েছে? আলো ফোনটা এগিয়ে দিতে দিতে বলে, আপনার ভাই। কে? ইলহাম? না, ইসমাম। ফোনটা নিয়ে শামিন কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ল্যাপটপ নিয়ে বসে। তারপর তার বাবার ডেথ সার্টিফিকেটের কপি ইসমামকে পাঠিয়ে দেয়। আলো আমতা আমতা করে বলে, আপনার পারমিশন না নিয়ে আপনার ফোন ধরেছি। আসলে ও বারবার ফোন দিচ্ছিল। আপনি কি মাইন্ড করলেন? শামিন অবাক হয়ে আলোর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, অবশ্যই মাইন্ড করেছি। এত মাইন্ড করেছি যে আমার তো রাগে তোমাকে চুমু দিতে ইচ্ছে করছে। আলো বুঝতে পেরে যায় শামিন মজা করছে। সে ঘুরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে খোপা বেঁধে নেয়। শামিন উঠে দাঁড়িয়ে আলোর কাছে চলে যায়। পেছন থেকে আলোকে জড়িয়ে ধরে আয়নায় আলোর প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে অপলক। আলোর কাঁধে থুতনি ঠেকাতেই পুরুষালী রুক্ষ গালের স্পর্শে আলো শিউরে ওঠে, চোখ নামিয়ে নেয়। জানালা দিয়ে রোদ এসে আলোর মুখে পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে চীনামাটির কোনো পুতুল। শামিন মুগ্ধ হয়ে তার স্ত্রীকে দেখতে থাকে। ঘোর লাগা কণ্ঠে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, বোঝো কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিঁড়ে সূর্যলোকে। আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, খেতে যাবেন না? শামিন আলোকে ছেড়ে দিয়ে বলে। আলো শামিনের পিছু পিছু রুম থেকে বের হয়। দরজা লক করে ঘুরে দাঁড়িয়ে শামিন আলোকে দেখতে থাকে। আলো শামিনের থেকে চোখ সরিয়ে নিজেকে দেখে, তারপর আবার শামিনকে বলে, কিছু কি অসুবিধা হয়েছে? শামিন ম্ল্যান হাসে। তারপর আলোর আঁচল টেনে ডান কাঁধে তুলে দিয়ে বলে, এইবার ঠিক আছে। চামচ নাড়ার টুংটাং আওয়াজ হচ্ছে। আলো প্লেটের খাবারটা নাড়াচাড়া করতে করতে বারবার সবার দিকে তাকাচ্ছে। শামিন নাফিসা কালাম এবং তার হাজবেন্ডের সাথে গল্প করছে। আলো নাফিসা কালামকে দেখে ভদ্রমহিলা শার্ট প্যান্ট পরেছেন, গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে রেখেছেন। তার গল্প থামিয়ে তিনজনই আলোর দিকে তাকায়। নাফিসা বলে, কি ব্যাপার, চুপচাপ যে? বোর হচ্ছ নাকি? আলো মাথা নাড়ায়, বিনয়ের সাথে বলে, না আন্টি, আমি খেতে খেতে কথা বলতে পারি না। খাচ্ছ কই? শামিনের প্রশ্নে আলো তার দিকে তাকায়। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে কথাটি বলে দৃষ্টি নামিয়ে তার প্লেটে রাখে। তারপর আলোর প্লেটে খাবার সার্ভ করে দিতে দিতে নাফিসার সাথে কথা বলতে থাকে। আলো নিজের প্লেটের দিকে বিরস্ব মুখে তাকিয়ে আছে। এত খাবার সে কিভাবে খাবে? সে কি রাক্ষস নাকি? তারা এসেছে বেশ সংলগ্ন একটি 5 স্টার রেস্টুরেন্টে। কিছুক্ষণের মধ্যে নাফিসা কালামের বেশ কিছু চাইনিজ এবং ইন্ডিয়ান বন্ধু এসে তাদের সাথে অংশ নেয়। নাফিসা কালাম তাদের আলো আর শামিনের কাঁধে পরিচয় করিয়ে দেয়। শামিন আলোর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, কোনো অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়। খেতে খেতে চুপচাপ দেখতে থাকে শামিনকে। যথেষ্ট সামাজিক একজন লোক, যেভাবে বিদেশিদের সাথে আড্ডা দিচ্ছে। কে বলবে এই লোক পেশায় একজন পলিটিশিয়ান? কেমন ফুরফুরে মেজাজে কথা বলছে সবার সাথে। আমরা এখন কোথায় যাচ্ছি?
দলের থেকে পিছিয়ে পড়ায় শামিনের দিকে তাকিয়ে আলো প্রশ্ন করে। শামিন বলে, আর্ট মিউজিয়াম, সেখান থেকে আরও বেশ কয়েকটি জায়গা। কেন, অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়। সবাই হাঁটছে জোড়ায় জোড়ায়। স্বামীরা তাদের স্ত্রীদের কোমর জড়িয়ে হাঁটছে। ওসব দেখে আলোর মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে যাচ্ছে। তাদের থেকে কয়েক গজ সামনে হাঁটছে নাফিসা কালাম এবং তার হাজবেন্ড। তার হাজবেন্ড তাকে যেভাবে জড়িয়ে ধরে হাঁটছে তাতে মনেই হয় না তাদের বয়স 50 পেরিয়েছে। পোশাকে চালচলনে খুবই আধুনিক এই জুটি। হাঁটতে হাঁটতে স্বামীন আর চোখে এক পলক আলোকে দেখে। ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে আলোর বাঁ হাতের কনিষ্ঠা আঙ্গুল জড়িয়ে রাখে। আলো চমকে উঠে তাদের হাতের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে স্বামীনের চোখের দিকে তাকায়। স্বামীন সামনের জুটিদের দিকে তাকিয়ে আলোকে বলে, ওটা সুন্দর। তারপর নিজেদের হাতের দিকে তাকিয়ে বলে, তবে এটা বেশি সুন্দর। আলো চুপ করে হাঁটতে থাকে আর চোখে বারবার নিজেদের হাতের দিকে তাকাচ্ছে। মনে মনে বলে ওঠে, এটা আসলেই সুন্দর। এটা সব থেকে সুন্দর মেয়র সাহেব। আর্ট মিউজিয়াম পৌঁছে যে যার বেটার হাবকে নিয়ে আলাদা হয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে সব কিছু। শামিনের পাশে আলো চুপচাপ হাঁটছে। হঠাৎ একটা স্ট্যাচুর পাশে শামিন দাঁড়িয়ে পড়ে। আলো মুখ তুলে শামিনের দিকে তাকায়। আলোর দিকে তাকিয়ে শামিন বলে, এখানে দাঁড়াও, কেন? ছবি তুলবো তোমার। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামিন আলোর ছবি তুলতে তুলতে বলে, ঈশিতা পাগল বানিয়ে ফেলেছে তোমার ছবি দেখবে বলে। কই, হাসো। আলো মুচকি হাসে। শামিনও তখনই আলোকে ক্যামেরা বন্দি করে ফেলে। তারপর সেলফি ক্যামেরা অন করে বলে, চলো আমরা ছবি তুলি। ইসমাম চেয়েছে আমাদের দুজনের ছবি, ওর বন্ধুরা দেখবে। আলোর গোটা মুখে অস্বস্তি ছেয়ে যায়। শামিন আলোর ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে দুজনের একটি হাস্য উজ্জ্বল ছবি তুলে নেয়। তারপর বলে ওঠে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ওকে। ইসমাম তোমাকে খুবই পছন্দ করে। তুমি জানো না, যখন তোমার সাথে আমার শত্রুতা ছিল তখন ফোন করেই বলতো, ভাইয়া মেয়েটাকে শাস্তি দিও না, মেয়েটাকে কিছু করো না। আলোর অস্বস্তি বাড়ছে। সে প্রসঙ্গ পাল্টে বলে, ওইদিকে নিয়ে যান আমাকে, ওই দিকটা ঘুরে দেখব। শামিন হেসে আলোর হাত ধরে। তারপর সামনে এগিয়ে যায়। ঘোরাঘুরি শেষ করে সবাই এসেছে শপিং মলে। শামিন আলোকে এক পলক দেখে বলে, যাও ঘুরে দেখো, কিছু পছন্দ হলে আমাকে বলবে। আচ্ছা থাক, তুমি বরং কার্ডটা নিয়ে যাও। আলো অবাক হয়ে শামিনের দিকে তাকিয়ে বলে, আমি কি কিনবো? আমার কোনো কিছুর প্রয়োজন নেই আর। গতকালই তো কত কিছু শপিং করলেন। বিদেশে মানুষ রোজ রোজ আসে না আলো। যাও দেখো কিছু পছন্দ হয় কিনা, আর নিজের জন্য না হলে বাড়ির সবার জন্য দেখতে থাকো। তোমার আমার উভয়ের শ্বশুর বাড়ির জন্য। খালি হাতে দেশে ফিরলে ইস্যু আমাকে ছাড়বে না, আর আমার শ্যালক দুটো মনে মনে ভাববে ওদের দুলাভাই কিপটে। আলো হাসে, নিচু স্বরে বলে, ঠিক আছে, আপনিও আসুন। শামিন আতঙ্কিত গলায় বলে, খেপেছ? মহিলা পার্টির মধ্যে আমি ঢুকবো না। আলো ঘাড় ঘুরিয়ে নাফিসাদের দিকে তাকায়। তারা আলোর জন্যে দাঁড়িয়ে আছে। শামিন বলতে থাকে, ওনাদের সাথে গিয়ে দেখো সবকিছু আমি এখানে বসে কফি খেতে খেতে। আলো মাথা নেড়ে ধীর পায়ে চলে যায়। নাফিসা কালাম এবং তার বান্ধবীদের সাথে ঘুরে ফিরে সবকিছু দেখতে থাকে। একটা লেডিস শপে ঢুকে সবাই পোশাক দেখতে থাকে। এখান থেকে নেওয়ার মতো আলো কিছু খুঁজে পাচ্ছে না। কেমন ধরনের পোশাক তাদের বাড়ির কেউ পরে না। ঈশিতা আপু এত বড়লোক বাড়ির মেয়ে হয়েও এগুলো কখনো পরে না। এখান থেকে কি কিনবে সে? তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। নাফিসা কালামের একজন বান্ধবী যার নাম নিশিতা, সে একটি নাইটি পছন্দ করে নিজের গায়ে রেখে মিররে নিজেকে দেখছে মানাবে কিনা। আলোর হঠাৎ খুব হাসি পাচ্ছে। সে কিছুতেই নিজের হাসি চেপে রাখতে পারছে না। নিশিতা আবার তার একজন ইন্ডিয়ান বান্ধবী শ্যামা পোদ্দারের দিকে তাকিয়ে বলে, শ্যামা পোদ্দার কপাল কুঁচকে দেখতে থাকে শিরোতাকে। আলো হেসে ফেলে। সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। নাফিসা কালাম বলে, তুমি হাসছো কেন? এসব দেখো এখানে কিছু পছন্দ হয় কি না। আলো হাসি থামিয়ে নিচু স্বরে বলে, এখানে পছন্দ করার মতো কিছু নেই আন্টি। নেই মানে? একদম ভালো ভালো কালেকশন। এই নাইটিগুলো দেখো, এখান থেকে একটা নাও। আলোর কান গরম হয়ে যায়। নাফিসা বলে, এসব পরো না? বেডরুমেও কি এভাবে চাচি আম্মার মতন শাড়ির আঁচল পেঁচিয়ে থাকো? স্বামীন আপত্তি করে না?
আলোর যদি ক্ষমতা থাকতো তাহলে এক্ষুনি সে মেঝে ফাঁক করে ঢুকে যেত নিচে, কিন্তু তার সেই ক্ষমতা নেই। তাই সে দাঁড়িয়ে থাকে চুপচাপ। এগিয়ে আসে আলোর দিকে। নাফিসা জ্ঞান দেওয়ার মতো করে বলতে থাকে, শালীনতা এক জিনিস, তুমি পুরো দুনিয়ার কাছে থাকো শালীন, কে নিষেধ করেছে? তাই বলে হাজব্যান্ডের কাছে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে না? বেডরুমে করবে এসব? আজকালকার ছেলেদের এসব চাচি আমার মতন লোক মনে ধরে? তোমাকে আসলেই গ্রুমিং করতে হবে। তুমি বাংলাদেশে ফিরে গিয়ে অবশ্যই 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 আমার সাথে যোগাযোগ করবে। আমার বোন যে আছে তার সাথে তোমার পরিচয় করিয়ে দেবো। আলোর এত অস্বস্তি হচ্ছে সে পালাতেও পারছে না। শিনুলতা একটা টকটকে লাল রঙের নাইটি এনে আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা নাও, আজকে তোমার হাজব্যান্ডকে চমকে দাও। আলো হাত থেকে নাইটিটা ফেলে দেয়। লজ্জায় তার মুখ ফ্যাকাশে হয়ে আছে। নাফিসা হেসে বলে, ঠিক আছে, পড়তে হবে না, অন্তত আঁচও পেঁচিয়ে থেকো না প্লিজ। আলোর ডান কাঁধ থেকে নাফিসার শাড়ির আঁচল টেনে নামিয়ে দেয়। শ্যামা পোদ্দার একটা মেরুন রঙের নাইটি এনে বলে, আলো, তুমি এটা ট্রাই করে দেখতে পারো। এটা ম্যাক্সি টাইপ, তোমার টাইপ, সালিন নাইটি। আলো আর দাঁড়াতে পারে না, ছুটে ওই শপটা থেকে বেরিয়ে যায়। নাফিসা তার বান্ধবীদের সাথে হাসতে থাকে। এভাবে ছুটছো কেন? শামিন অবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলো থমকে যায়। শামিন বলতে থাকে, মনে হচ্ছে কেউ তাড়া করছে তোমায়। এভাবে ছুটছো কেন? এমনি। আলো অস্ফুটের স্বরে বলে। শামিন আলোকে কয়েক পলক দেখে তার দিকে এগিয়ে যায় এবং আবারও তার আঁচল টেনে ডান কাঁধে উঠিয়ে দেয়। আলো শামিনকে দেখছে। শামিন নিচু স্বরে বলে, আন্টি আর তার বান্ধবীরা কোথায়? আলো আঙ্গুল তুলে ইশারা করে শামিনকে দেখিয়ে দেয়। ওই দোকানটাতে। তো তুমি এখানে কেন? যাও ওখানে, কিছু পছন্দ করো। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। শামিন বলে, আমার যেতেই হবে। আচ্ছা চলো, যাচ্ছি। শামিন উদ্যত হয়। আলো শামিনের হাত টেনে ধরে বলে, এই না, ওখানে আপনার যাওয়ার দরকার নেই। শামিন আলোর দিকে তাকায়। আলো আমতা আমতা করে বলে, চলুন অন্য কোনো শপে ঢুকি। এক্সকিউজ মি স্যার। ঘুরে দাঁড়ায় শামিন আর আলো। একজন 23-24 বছর তরুণী তাদের দিকে তাদের দিকে এগিয়ে আসছে। শামিন আর আলো কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি শামিনকে একটি উড়ন্ত চুমু দিয়ে বলে, এটা আপনার জন্য হ্যান্ডসাম। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে শামিন আর আলো। বিদেশি মেয়েটা আরো কাছে চলে আসে। মেয়েটির বান্ধবীরা এসে তাদের ঘিরে ধরে। মেয়েটি চেঁচিয়ে বলে, ইয়েস, আমি জিতে গিয়েছি। শামিন ঘাবড়ে গিয়ে আলোর দিকে তাকিয়ে আলোও তাকায় তার দিকে। চোখ মুখ শক্ত করে ফেলেছে সে। বিদেশিনী মেয়েটি শামিনের দিকে তাকিয়ে বলে, প্লিজ ডোন্ট মাইন্ড। এটা ডেয়ার ছিল। ওই যে দেখছেন ক্যামেরা হাতে লোকটি, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার। শপিং মলে সবাইকে কিছু না কিছু টাস্ক দিচ্ছে। জিততে পারলে $10 একটি শপিং কার্ড পেয়ে যাব। আমার টাস্ক ছিল এখানে সব থেকে সুদর্শন পুরুষকে তার স্ত্রীর সামনে ফ্লাইং কিস দেওয়া। প্লিজ ডোন্ট মাইন্ড। শামিন কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। সে বনে বনে প্রার্থনা করছে আলো যাতে চুপ থাকে, কিন্তু তার প্রার্থনা কেউ শোনে না। আলো চেঁচিয়ে বাংলায় বলে ওঠে, চুলের মুঠি ধরে একটা চটকানা মারবো শাকচুনির দল। শামিন চোখ বড় বড় করে আলোর দিকে তাকায়। বিদেশি মেয়েটি কৌতূহলী হয়ে আলোর দিকে তাকায়। তারপর শামিনকে বলে, কি বলছে আপনার স্ত্রী? সে কি রাগ করেছে? না, আমার স্ত্রী বলেছে ইটস ওকে। আমরা কিছুই মনে করিনি, আপনারা যান। মেয়েটি কৃতজ্ঞ চোখে আলোর দিকে তাকায়। শামিন বিনয়ের সহিত মাথা নুইয়ে বলে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কন্টেন্ট ক্রিয়েটার এগিয়ে এসে বিদেশি মেয়েটির হাতে তার পুরস্কার তুলে দেয়। শামিন দাঁড়িয়ে আছে বোকার মতো। আলো দাঁড়িয়ে আছে কঠিন হয়ে। কন্টেন্ট ক্রিয়েটার শামিনদের দিকে তাকিয়ে মুখ ভর্তি প্রশস্ত হাসি নিয়ে বলে, হ্যালো, আমার ইউটিউব চ্যানেলের নাম বেস্ট এভার সিঙ্গাপুর। আপনারা কি আমার সাথে একটি খেলা খেলতে চান? জিতলে আপনাদের জন্য থাকছে একটি $10 শপিং কার্ড। আলোর ইচ্ছে করছে ওই উল্লুকটার মাথাটা দেওয়ালে ঠেকিয়ে দিতে। নিজেকে সংযত করে উল্টো পথে হাঁটতে শুরু করে। শামিন তার পিছু পিছু চলে যায়। কন্টেন্ট ক্রিয়েটার পেছন থেকে চেঁচিয়ে থাকে, ম্যাম, আপনাদের খুব সোজা টাস্ক দেব, ঘাবড়াবেন না, দাঁড়ান।
আলো চোখ মুখ অন্ধকার করে হাঁটছে। স্বামীন আর চোখে আলোর দিকে এক পলক তাকিয়ে নরম গলায় বলে, হ্যালো। এটা ফরেন কান্ট্রি, এখানে ওগুলো স্বাভাবিক। জানি, নতুন কিছু বলুন। ঠান্ডা গলায় জবাব দেয় আলো। স্বামীন বলতে থাকে, আমার সাথে খচখচ কেন করছো? আমি কি মেয়েটাকে বলেছি এসো এসো আমাকে উড়ন্ত চুমু দিয়ে যাও? কোনো রিয়্যাক্ট কেন করলেন না? আমি করলাম, সেটাও ছাপিয়ে গেলেন। খুব সুখ সুখ লেগেছে তাই না, বজ্জাত পুরুষ লোক? হ্যালো, এভাবেই কেন বলছো? অনেকবার মাপ চেয়েছে তো, এখন কি আমি থানা পুলিশ করব? আলো কোনো উত্তর দেয় না, হাঁটতে থাকে। স্বামীন বলে, ঠিক আছে, ওই মেয়েটার চুমুটা ওকে ফেরত দিয়ে আসি, দাঁড়াও। স্বামীন ঘুরে উল্টো পথে হাঁটতে শুরু করে। আলো পেছন থেকে স্বামীনের হাত টেনে ধরে। স্বামীন নাটকীয় ভঙ্গিতে বলে, ওই মেয়েটার মুখের উপর ছুঁড়ে দিয়ে আসি চুমুটা। কত বড় সাহস! আলো রানীর স্বামীকে উড়ন্ত চুমু দেয়। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। স্বামীন আলোর হাত মুঠি করে ধরে বলে, রিকোয়েস্ট কেন করলাম না তার জন্য যা শাস্তি দেবে সব মাথা পেতে নেব। এখন চলো এখান থেকে। ওই যে দেখো আরো দুজন ব্লগার, পালাও। আলো হেসে ফেলে। স্বামীন আলোকে মুগ্ধ হয়ে দেখছে। আলো অস্ফুট স্বরে বলে, চলুন। দুজনে পাশাপাশি হাঁটছে। নীরবতা ভেঙে স্বামীন বলে, আমি ভেবেছি বাংলাদেশেরই অলিতে গলিতে ব্লগার। সেদিন দেখলাম একজন ব্লগার একটা ছেলেকে টাস্ক দিচ্ছে, ভিড়ের মধ্যে থেকে সাদিয়া নামের কাউকে খুঁজে বের করে তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে, তাহলেই 500 টাকা। এক রিক্সাওয়ালা মামাকে টাস্ক দিচ্ছে, তার স্ত্রীকে ফোন করে বলতে হবে সে দ্বিতীয়বার বিবাহ করেছে, তাহলেই 500 টাকা। এখানে এসে দেখছি বাংলাদেশ অনেক পিছিয়ে, এখানে পরপুরুষকে চুমু দিয়ে আর টাস্ক দেওয়া হয়। আলো হেসে ফেলে। তারপর বলে, ঠিক আছে চলুন, আন্টিদের বলে হোটেলে ফিরি। এখানে থাকতে ইচ্ছে করছে না আমার। রাতে ডিনার শেষ করে তারা একটি ক্যাব নিয়ে নেয়। হোটেলের কিছুটা দূরেই ক্যাব থেকে নেমে দুজনে হাঁটতে থাকে। চমৎকার একটা মুহূর্ত। স্বামীন কিছু সময় যেতেই ধীরে ধীরে আলোর একটা হাত ধরে। আলো মাথা নিচু করে মুচকি হাসে। স্বামীন আশেপাশে তাকিয়ে বলে, ক্যাব থেকে নেমে পড়া উচিত হয়নি আরো। কেন? আপনিই তো বললেন হাঁটতে চান। হ্যাঁ চেয়েছি, কিন্তু এখন বৃষ্টিতে ভিজতে হবে। কথাটা বলে স্বামীন শেষ করতে পারে না। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করলো। কথাটা বলে স্বামীন শেষ করতে পারে না। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করে। স্বামীন আলোর দিকে তাকিয়ে তার আঁচল টেনে মাথায় তুলে দিয়ে বলে, চলো দ্রুত। দুজনে এক ছুটে হোটেলের লবিতে পৌঁছে হাঁপাতে থাকে। ততক্ষণে বৃষ্টি তাদের অনেকটাই ভিজিয়ে দিয়েছিল। রুমে ঢুকে আলো তোয়ালে বের করে নিজের মাথা মুছে দিতে থাকে। স্বামীনের ফোনে তখন ফোন আসে এইজির ক্লিনিক থেকে। ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে স্বামীন। আলো তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকে স্বামীনকে তোয়ালেটা দেবে বলে। ক্লিনিকে কথা বলে ফোন কেটে দিতেই রাহাতের ফোন আসে। স্বামীন পুনরায় কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আলো তোয়ালেটা দিতে গিয়েও দেয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আলো জড়তা কাটিয়ে নিজেই স্বামীনের মাথা মুছে দিতে থাকে। স্বামীন ফোন কেটে অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। দুজনের চোখাচোখি হতেই আলো চোখ সরিয়ে নেয়। স্বামীন অস্ফুট স্বরে বলে ওঠে, বাবা, কেয়ারিং ওয়াইফ। আলো লজ্জা পেয়ে যায়। স্বামীন আলোর হাত ধরে তোয়ালেটা নিয়ে নেয়। আলোকে কাছে টেনে আলোর হাতে চুমু খেয়ে বলে, তখন শপিং মলে শুধু শুধু আমার উপর খেপছিলে কেন? আমি ওই মেয়েটিকে বকা দিতে চাইলাম, আপনি আমাকে থামিয়ে দিলেন কেন? বকা দেওয়ার অনেক ধরন থাকে, তুমি আরো ভালোভাবে বুঝিয়ে বললেই হতো। আলো কয়েক পলক তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, ওখানে আজ যদি ওই মেয়েটা না হয়ে কোনো ছেলে হতো আর আমাকে উড়ন্ত চুমু দিয়ে যেত, তাহলে আপনিও আমার মতো রিয়্যাক্ট করতেন? না, করতাম না। ঠান্ডা গলায় বলে স্বামীন। আলো অবাক হয়ে বলে, করতেন না? স্বামীন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, রিঅ্যাক্ট কেন করতাম? আমি তো ছেলেটাকে পুঁতে ফেলতাম। আলো চমকে ওঠে। স্বামীন বাঁকা হাসি হাসে। পরক্ষণেই আলোকে খেপানোর জন্য বলে, কি হয়েছে? মেয়েটা আমাকে একটা উড়ন্ত চুমু দিয়েছে, তাতে তুমি তো কখনো দেবে না। অন্য কেউ দিলেও এত সমস্যা হচ্ছে কেন? আমি তো ভাবছি সিঙ্গাপুরে যে কটা দিন আছে প্রতিদিন একবার করে ওই মরে যাব। এই ব্লগারগুলো আমাদের মতো অসহায় পুরুষদের কপাল খুলে দিচ্ছে। আলো চুপ করে থাকে। স্বামীন ফিসফিসিয়ে বলে ওঠে, শুধরে যাও মেয়ে, নয়তো সত্যি যাবো কিন্তু। লজ্জায় আলো মাথা নিচু করে রাখে।
কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে ঢোকে। শামিন একা একা হাসতে থাকে। এই মেয়েটা যতটা চঞ্চল তেজি ঠিক ততটাই লাজুক, বাড়াবাড়ি পর্যায়ের লাজুক। আলো কপাল কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে। একজন সিস্টার তার চুলে বেনি করে দিচ্ছে। শামিন কেবিনের ভেতরে অন্য একজন সিস্টারের সাথে কথা বলছে, হেসে হেসে কথা বলছে। সিস্টার অল্প বয়সী এবং সুন্দরী। আলো চোখ মুখ কঠিন করে তাকিয়ে আছে সেদিকে। এত কথা বলছে কেন ওই সিস্টারের সাথে? শামিন আলোর দিকে তাকায়। আলোর দৃষ্টি দেখে ঘাবড়ে গিয়ে বাংলায় বলে, কি হয়েছে? কি বলছেন ওর সাথে? এত রসিয়ে রসিয়ে কি বলছেন? শামিন অবাক হয়ে যায় আলোর কথা শুনে। তারপর ঠান্ডা গলায় বলে, তোমাকে সার্জারির পরে 5 দিন এখানে থাকতে হবে, তাই ওই সিস্টারের নাম্বার নিচ্ছিলাম। আমি হোটেলে ফিরে একা একা কি করব? ওকে ফোন করে কথা বলবো, সেও ইন্টারেস্টেড। আর কিছু বলতে পারে না শামিন। তৎক্ষণাৎ আলো বেডের কুশন উঠিয়ে শামিনের মুখের উপর ছুঁড়ে মারে। কেবিনের মধ্যে থাকা সিস্টার দুজন হতভম্ব হয়ে যায়। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো এদিক ওদিক তাকিয়ে আর একটা কুশন উঠিয়ে শামিনের গায়ে ছুঁড়ে মারে। শামিন নার্স দুজনকে চোখ দিয়ে ইশারা করতেই তারা চলে যায়। তারপর সে আলোর দিকে এগিয়ে গিয়ে বসে। আলো মুখ ভার করে রেখেছে। শামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভুলে গিয়েছিলাম তোমার মাথার স্ক্রু যখন তখন খুলে পড়ে যায়। রেঞ্জটাকে সাথে করে নিয়ে আসা উচিত ছিল। তোমার সার্জারির ব্যাপারে এই টুকটাক ইনফরমেশন জেনে নিচ্ছিলাম। এত হেসে হেসে জিজ্ঞেস করছিলেন কেন? কারণ আমার কান্না আসছিল না, তাই। আলো চুপ করে থাকে। ঠান্ডা গলায় বলে শামিন। আলো তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন হুট করে আলোর কপালে একটা চুমু দিয়ে দেয়। তারপর গালে হাত রেখে মৃদু স্বরে বলে, ভয় হচ্ছে? আলো মাথা নাড়ায়। শামিন বলে, এটা খুবই সাধারণ একটা সার্জারি, কোনো রিস্ক নেই। থাকো তুমি, আমি বাইরেই আছি। শামিন চলে যেতে নিলেই আলো শামিনের হাত টেনে ধরে। শামিন ঘুরে তাকায় আলোর দিকে। আলো মৃদু স্বরে বলে, ধন্যবাদ, ধন্যবাদ সব কিছুর জন্য। শামিন তাকিয়ে আছে। আমি এতটাও অকৃতজ্ঞ নই মেয়র সাহেব। আলো মাথা নিচু করে রেখেছে। সে জানে না আর কিভাবে কতটা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হয়। নিজের সমস্ত লাজুকতা ঠেলে সরিয়ে রেখে স্বামীর হাতে চুমু খেয়েছে হ্যাংলার মতো। চুমু খেয়ে ধন্যবাদ জানানো, এটা তো ওই মেয়র সাহেবের কাছ থেকেই শিখেছে সে। সাহস করে চুমুটা তো খেলো, কিন্তু ওই পুরুষটির চোখে চোখ রাখার সাহস তার নেই। শামিন অবাক হয়ে আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর নিজের ডান হাতের পিঠে তাকায়। তার চোখে মুখে বিস্ময়। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। মনে মনে চেঁচিয়ে বলছে, পেয়েছেন তো? ধন্যবাদ। এবার যান, যান এখান থেকে মেয়র সাহেব। শামিন যেন লাজুক লতা আছিয়ার মনে মনে দেওয়া ধমক শুনতে পেল। ধীর পায়ে হেঁটে সে কেবিন থেকে বের হয়। আলোকে নিয়ে যাওয়া হয় সার্জারি রুমে। শামিন ডান হাতটাকে উঁচু করে ধরে পিঠের দিকে তাকিয়ে আছে বোকার মতো। ওই পাষণ্ডী আছিয়ার থেকে এতটাও আশা করেনি সে। কি দেখছো হাতে শামিন? হাতে কি হয়েছে? নাফিসার টাকে শামিনের ঘোর কাটে। নাফিসা তার হাতের দিকে তাকিয়ে আছে। শামিন মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে ওঠে, না আন্টি, কিছু না। ওয়েটিং রুমে বসে আছে সবাই। বউয়ের থেকে প্রথম চুমু পেয়ে মুচকি মুচকি হাসতে থাকে মেয়র শামিন ইয়াসার মির্জা। কি করছো? পেছন থেকে ঋতুকে জড়িয়ে ধরে ইলহাম বলে ওঠে। ঋতু নিচু গলায় বলে, ভাবির সার্জারি হলো কি না জানতে ফোন দিয়েছে ভাইয়ার কাছে। ভাইয়া ফোনটা ধরছে না। কথা হয়েছে, আমার সার্জারি হয়েছে। ঋতু ইলহামের দিকে তাকায়। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, জানেন ভাইয়ার ভাবিকে একসাথে দেখতে কত যে ভালো লাগে আমার। হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। যখন ভাবি ভাইয়াকে ছেড়ে চলে গেছিল তখন ভাইয়ার উদাস মুখটা দেখে খুব কষ্ট পেতাম। ভাইয়া ভাবিকে খুব ভালোবাসে। আগে জানতাম পুরুষ মানুষ ভালোবাসতেই জানে না, কিন্তু ভাইয়াকে দেখে ধারণা বদলে গেল। পুরুষের ভালোবাসা ভয়ানক সুন্দর। ভাইয়া ভাবিকে যতটা ভালোবাসে
ভাবি কখনোই অমন করে ভালোবাসতে পারবে না ভাইয়াকে। ঋতুর কথা শুনে ইলহাম তার দিকে তাকিয়ে থাকে। ওই সুন্দর মায়াবী দুটি চোখের দিকে তাকালেই ইলহামের মনের মধ্যে তীব্র অনুশোচনা হয়। নিজের নিন্দিত দিনগুলোর কথা সে নিজেই ভুলতে পারে না। এই মেয়েটা কত সহজে ভুলে গিয়েছে। অনেক রাত করে বাড়ি ফিরে ঘুম থেকে তুলে অত্যাচার, ঋতুকে দেখিয়ে দেখিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলা, ঋতুর ইচ্ছের বিরুদ্ধে তার সাথে মিলিত হওয়া, কথায় কথায় অপমান করা, বাপ তুলে গালি দেওয়া, ভোগ্য বস্তুর মতো ব্যবহার করা, এত জঘন্য দিনগুলোর কথা কিভাবে মেয়েটি ভুলতে পেরেছে? নাকি কখনো ভোলেনি? ঋতু ইলহামের দিকে তাকিয়ে বলে, কি হলো, কি ভাবছেন? ইলহাম মাথা নাড়ায়। ঋতুকে টেনে নিজের কাছে নিয়ে কানের লতিতে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে, পুরুষ ভালোবাসতে পারে কিনা জানি না, তবে আমি জানি নারীর ভালোবাসা সুন্দর, ভয়ানক সুন্দর। আমার কাছে এমন একটি নারী আছে, আমি পেয়েছি, যার ভালোবাসার তল খুঁজে বের করা আমার মতো পুরুষের সাধ্য নয়। তোমার ভাই এবং ভাবিকে ভীষণ সুন্দর লাগছে ইসমাম। এদের দেখে মনে হচ্ছে মেড ফর ইচ আদার। শার্লিনের কথায় ইসমাম ম্ল্যান হাসে। ইসমামের ফোনে তার সব বন্ধুরা আলো আর শামিনের ছবিটা দেখছে। ইসমামের মুখে সবাই এত শুনেছে শামিনের কথা, তাই তার বউ দেখতে সবাই খুব আগ্রহী। ক্যান্টিন আপাতত ফাঁকা, তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। অ্যালেক্স ছবি দেখায় কোনো আগ্রহ দেখাচ্ছে না। সে শীতল চোখে তার বেস্ট ফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে। ইসমাম ঠান্ডা গলায় বলে, তুমি এভাবে কি দেখছো অ্যালেক্স? অ্যালেক্স একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, মারিয়া তোমাকে ডেটের অফার দিয়েছে, তুমি রাজি কেন হচ্ছ না? সে তোমাকে খুবই পছন্দ করে, ডেটে তো যেতেই পারো। আমি ইন্টারেস্ট নই অ্যালেক্স। তাহলে কিসে ইন্টারেস্ট তুমি? এভাবে বিধ্বস্ত চেহারা নিয়ে ঘুরে বেড়ানোয় কেন ঝেড়ে ফেলছো না মেয়েটাকে নিজের মন মানসিকতা থেকে? শাট আপ অ্যালেক্স, এমন কিছুই নেই। এমনটা ভাবাও আমাদের ধর্মে গহিত পাপ। সে আমার ভাবি, আমি তাকে শ্রদ্ধা করি। ভাইয়া তাকে কতটা ভালোবাসে জানো? তাদের একসাথে দেখতেই আমার শান্তি। ইসমাম নিচু স্বরে বলে, হবে না, হবে না আমার দ্বারা, সম্ভবত কখনোই হবে না। এই আসিয়া, গল্প শুনবে? আলো পিটপিট করে তাকাচ্ছে, চোখের পাতা মেলে রাখতে পারে না কয়েক মুহূর্তের বেশি। সামনে কজন মেয়র সাহেব, দুজন নাকি তিনজন? এতগুলো মেয়র সাহেব দিয়ে সে কি করবে? একটা মেয়র সাহেবই জীবনটা তেজপাতা করে দিল, এতগুলো সে সামাল দেবে কিভাবে? শামিন ঝুঁকে আলোকে দেখছে, নিচু স্বরে বলে ওঠে, তুমি হাসছো কেন? মাথা কি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে? আলো ম্ল্যান হেসে বলে, দেখছিলাম আমার সামনে তিনজন মেয়র সাহেব, আর দুজন কোথায় গেল? শামিন একটা চেয়ার টেনে বসে। আলো ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে থাকে শামিনের দিকে। আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভয় পেয়েছিলে? না। মৃদু স্বরে বলে ওঠে আলো, পরপর বলে, আপনি কিভাবে ঢুকলেন? 24 ঘন্টার আগে তো কেউ ঢুকতে পারবে না। 24 ঘন্টা পেরিয়ে 25 ঘন্টা হতে চলেছে মহারানী। আলো অবাক হয়ে যায়। শামিন বলতে থাকে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়, তারপর বলে, ওই দাগগুলো আর দেখতে পাবো না তো? শামিন আলোর দিকে তাকিয়ে আছে, অনেকটা উৎকণ্ঠা মেয়েটার কণ্ঠে। বেশ ভুগিয়েছে ক্ষতর দাগগুলো। শামিন আলোর একটা হাত ধরে বলে, কিছুটা থেকে যাবে, তার জন্য নেক্সট ইয়ার আরও একবার আসবো ভাবছি। তবে যেটুকু পুনর্গঠিত হয়েছে তাতে যেসব টিস্যু শক্ত হয়ে গিয়েছিল তার স্বাভাবিক সঞ্চালন হবে। আলো চুপ করে থাকে, তারপর বলে ওঠে, ওই নার্সটার সাথে কথা হয়েছিল, খুব সুন্দর করে কথা বলে তাই না? আমার মতো গালিগালাজ করে না। শামিন হেসে ফেলে, তারপর বলে, স্ত্রী হওয়ার প্রথম শর্ত হচ্ছে স্বামীকে কথায় কথায় সন্দেহ করা। তুমি আমার উপযুক্ত স্ত্রী হতে পারবে আসিয়া, বুঝতে পেরেছি আমি। আলো ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর বলে ওঠে, কি বলুন তো, পুরুষ মানুষকে বিশ্বাস নেই। এরা কখন পোল্ট্রি খাবে এরা নিজেরাও আগে ভাগে জানে না। কার প্রতি কখন মন উঠে যায়, কাকে মনে ধরে যায় তা বলতে পারে না এরা। তাই এদের সন্দেহের ওপর রাখলে এরা চাপে থাকে। শামিন মৃদু হেসে আলোর নাক টিপে দেয়, তারপর নরম গলায় বলে, পোল্ট্রি খাওয়া সেটা কি জানি না তো আসিয়া। আমি সেই যে একটা মায়াবী নারীতে আটকে গিয়েছি, এখন আমার নিজেকে নিয়ে বেশ দুশ্চিন্তা হচ্ছে। তুমি আমার এমন হাল না করলেও পারতে।
আলো নিশ্চুপ তাকিয়ে থাকে শামিনের দিকে। শামিন বলতে থাকে, কলেজের প্রোগ্রামের সেই দিনটার কথা মনে আছে? আমার বুকে সেফটি পিন ফুটিয়ে দিয়েছিলে তুমি, দস্যি মেয়ে। আলো ম্ল্যান হাসে। শামিন বলতে থাকে, আচ্ছা, আমাদের বাচ্চারা যখন আমাদের বিয়ের গল্প জানতে চাইবে তখন নিশ্চয়ই এটা বলা যাবে না যে আমি তাদের মাকে তুলে নিয়ে বিয়ে করেছি। আমার ইমেজ নষ্ট হয়ে যাবে বাচ্চাদের কাছে। তাহলে বলে দিবেন আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, আপনার বাড়ি থেকে প্রস্তাব নিয়ে গিয়েছিল ঘটক আমাদের বাড়িতে। আপনি আপনার 14 গোষ্ঠী নিয়ে গিয়ে আমাকে দেখেছেন। আপনাদের বাড়ির মেয়েরা খুঁটিয়ে খুঁটিয়ে আমার চুল লম্বা কিনা দেখেছে, আমার নখ কেমন দেখেছে, আমি টেরা কিনা দেখেছে। এসব বানিয়ে কিছু একটা বলে দেবেন। ঠান্ডা গলায় বলে আলো। না না, সেটা কিভাবে হয়? পারিবারিকভাবে বিয়ে, বাচ্চারা শুনলে ব্যাকডেটেড ভাববে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে হেসে ফেলে। তারপর অপলক শামিনকে দেখতে থাকে। বাচ্চাদের কাছে কি জবাব দেবে ভেবেই লোকটা কি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। কি অদ্ভুত একটা লোক। কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, তাহলে মিথ্যা প্রেমের কাহিনী বলবেন? সেটা ঠিক বলেছ। বলবো তোমাকে প্রথম দেখায় আমি প্রেমে পড়ে গিয়েছি। কি ভীষণ মিষ্টি যে ছিলে তুমি। দিনরাত তোমাকে নিয়ে ভাবতাম। তারপর আমি একদিন তোমাকে অনেক ভদ্রভাবে প্রেমের প্রস্তাব দিই, আর তুমিও রাজি হয়ে যাও সাথে সাথে। এই পর্যন্ত বলে শামিন থামে। তারপর বলতে থাকে, আমি আর বানাতে পারছি না গল্প, তুমি একটু হেল্প করো। আলো হাত দিয়ে মুখ চেপে হাসছে। হাত সরিয়ে জবাব দেয়, তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে বানান গল্প। আমাদের বাচ্চা নেই। এখন নেই, হতে কতক্ষণ? স্বাভাবিক গলায় প্রশ্ন করে শামিন। আলোর গাল লাল হয়ে যায় লজ্জায়। মুখ ঘুরিয়ে সে অন্যদিকে তাকিয়ে থাকে। লোকটা ভীষণ বাড়াবাড়ি করে। মুখে লাগাম নেই এই লোকটার। মাত্র 7 দিন হয়েছে আলো ক্লিনিকে ছিল। 2 দফায় সার্জারি হয়েছে, অথচ তার কাছে মনে হচ্ছে কত বছর ধরে সে ওই মেডিসিন দেওয়া ক্যাবিনেটটাতে ছিল। মনটা পুরো বিষিয়ে উঠেছিল। হোটেলের এই ঘরটা কিছুটা শান্তি নীরের ঘরটার মতো। একটা হোম সুইট হোম ফিল পাওয়া যায়। বিছানায় বসে আলো একটা লম্বা শ্বাস নেয়। শামিন আলোর ব্যাগপত্র জায়গা মতো রেখে তার দিকে ঘুরে তাকায়। আলো দৃষ্টি জানালার বাইরে দিয়ে রেখেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেদিন রাতের পর থেকে অনবরত খুব বৃষ্টি হচ্ছে সিটিতে। শামিন আলোর কাছে এগিয়ে যায়। আলো ঘুরে শামিনের দিকে তাকিয়ে বলে, বৃষ্টি থামছে না কেন? তা তো আমি জানি না। আলো আবারও মাথা ঘুরিয়ে বৃষ্টি দেখতে থাকে। তারপর বলে, এখানে আর কতদিন থাকতে হবে? আমার ভালো লাগছে না। অনেকের ক্ষেত্রে একাধিকার সার্জারির প্রয়োজন পড়ে, যাদের মুখমণ্ডল পুড়ে যায়। তোমার হয়নি। আমরা খুব শিগগিরই ফিরব, 2-1 দিনে। আলো চুপ করে থাকে। শামিন বলে, কফি খাবে? আপনি বানিয়ে খাওয়ালে খাবো। আলো লাজুক হাসি হেসে বলে। শামিন কফি বানাতে বানাতে বলে, খুব অলসতা ঢুকেছে শরীরে, তাই না? বাংলাদেশে নিয়ে গিয়ে সব বের করে দেব। সকাল থেকে রাত শুধু সংসারের কাজ করবে তুমি। প্রথম থেকে যত ফাঁকি দিয়েছো সব কিছু ওভারটাইম করে পুষিয়ে দেবে। আলো হেসে শামিনের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, এ কদিন আপনি খাওয়া দাওয়া ঠিকভাবে করেননি। শামিন কিছু না বলে কফি বানাতে মনোযোগী হয়ে ওঠে। আলো উঠে দাঁড়ায়। রুমটা পুরো অগোছালো হয়ে আছে। বিছানার উপরে কিছু শপিং ব্যাগ। সেগুলো হাতে তুলে নিয়ে শামিনের দিকে তাকিয়ে বলে, এসব কি আবার শপিং? আমি করিনি। সেদিন নাফিসা আন্টিকে যে গিফট দিয়েছিলে তার জন্য রিটার্ন গিফট পাঠিয়েছে। আলো কৌতূহলী হয়ে শপিং ব্যাগ থেকে গিফটটা বের করে। শামিন দুহাতে দুটো কফির মগ নিয়ে এগিয়ে আসে। গিফট দেখে আলো রানীর মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো। শামিন হতভম্ব হয়ে আলোর হাতের দিকে তাকিয়ে আছে। আলো লজ্জায় নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। নড়াচড়া তো দূরের কথা, হাত থেকে নাইটিটা পুনরায় শপিং ব্যাগে ভরে চুপচাপ বিছানায় রেখে দেয় আলো। শামিন বিড়বিড় করে বলে, এসব আমি কিনিনি, বিশ্বাস করো। আলো চুপ করে নিজের একটা শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। শামিন নিজের হাতের কফির মগ দুটোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ বোকার মতো। তারপর চেঁচিয়ে ওঠে, কফিটা খেয়ে তারপর লজ্জা পেতে।
দীর্ঘ সময় ধরে আলো শাওয়ার নিয়ে তারপর ওয়াশরুম থেকে বের হয়। শামিন বিছানা থেকে শপিং ব্যাগগুলো সরিয়ে রেখেছে। কফির মগ দুটি টেবিলের ওপর রাখা। বিছানা ঠিকঠাক করে শামিন জানালার বাইরে দৃষ্টি রাখে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে সে থমকে যায়। হালকা গোলাপি রঙের শাড়িতে ভেজা চুলের লাজুক মুখটা বড্ড টানছে শামিনকে। আলো এক পলক কফির মগের দিকে তাকিয়ে নিচু গলায় শামিনকে বলে। নতুন করে বানিয়ে দেই। শামিন কোনো কথা বলে না, চুপচাপ আলোকে দেখছে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। শামিন বিরস মুখে সেদিকে তাকায়। কি সুন্দর ভয়ঙ্কর রোমান্টিক আবহাওয়া। এটা হচ্ছে বউকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমানোর আবহাওয়া। কিন্তু তাতে তার কি? ওই মেয়েটা তো ভুল করে তার বুকে আসে, সজ্ঞানে নয়। আলো ইলেকট্রিক কেটলিতে পানি ফুটতে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ শামিনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। আজ ওই আছিয়া তাকে আবারও জড়িয়ে ধরবে। কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে নিয়ে বেশ শব্দ করে বলে ওঠে, তেলাপোকা। আলো ঘুরে তাকায় শামিনের দিকে। শামিন তাকাল। শামিন ভাবল হয়তো এক্ষুনি আছিয়া এসে তার বুকে হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু সে ঘুরে পালি। আলো পা থেকে ঘরে পড়ার চপ্পল খুলে হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় তেলাপোকা? শামিন আলোর দিকে বিরস্ব মুখে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, কোথায় তেলাপোকা? কয়েক মুহূর্ত চুপ থেকে শামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, স্ত্রী হবার দ্বিতীয় শর্ত হলো তেলাপোকার কথা শুনলে ছুটে এসে স্বামীকে জড়িয়ে ধরতে হয়, হাতে চপ্পল তুলে নিতে হয় না। আলো শামিনের দিকে তাকায়। সবটা বুঝতে পেরে হাত থেকে চপ্পল ফেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শামিন তার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। মনে মনে বলতে থাকে, ওভাবেই মাথা নিচু করে রাখো আসিয়া, আমার দিকে ভুল করেও তাকাবে না। আমি ভয়ঙ্কর কিছু করে ফেলবো, তবে কোনো পবিত্র অপরাধ। আলো যেন স্বামীনের ব্যাকুলতা শুনতে পেল। সে চোখ তুলে তাকায় না স্বামীনের দিকে। আলোর অনেকটা কাছে গিয়ে স্বামীন ফিসফিসিয়ে বলে ওঠে, ভয় হচ্ছে? ভয় পাওয়ার কিছু নেই আসিয়া। আমাদের বাসর হবে বাংলাদেশে, আমার নিজের ঘরে, এই সিঙ্গাপুরে নয়। সব কিছু সাজিয়ে হবে আমাদের বাসর, আমার ঘরটাকে সাজিয়ে এবং আমার বউটাকেও। আলো চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের শাড়ির আঁচল চেপে ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছটফটে এই পুরুষটি তাকে কথা শুনিয়ে লজ্জা দিয়ে মেরে ফেলবার পরিকল্পনা করছে সম্ভবত। শামিন আলোর মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, চোখ নামিয়ে রাখো, চোখ তুলে তাকাবে না আজ। আলো চোখ নামিয়ে রাখে। শামিন কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, একটা গান শুনবে? আলো চুপ করে থাকে। শামিন ফিসফিসিয়ে গাইতে শুরু করে, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আলো আবারও শামিনকে থামিয়ে দিয়ে নিচু স্বরে বলে, খুব বাজে গান করেন আপনি। শামিন হেসে ফেলে। চুপচাপ আলোকে কিছুক্ষণ দেখে ইলেকট্রিক কেটলির সুইচ অফ করে রাখে। তারপর মৃদু স্বরে আলোকে বলে, কফি খেতে হবে না, চুপচাপ নিজের বিছানায় গিয়ে চাদর টেনে শুয়ে পড়ো। ভুল করেও আমার দিকে তাকাবে না, একদমই না। আলো বাধ্য মেয়ের মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ে ওপাশ ফেরে। গায়ে চাদর টেনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে শামিন বিরক্ত ভঙ্গিতে জানালার দিকে তাকায়। এই বৃষ্টি শেষ হচ্ছে না কেন? অদ্ভুত। ওই মেয়েটা আপনার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? শামিন ম্যাগাজিন থেকে চোখ তুলে আলোর দিকে তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, স্ত্রী হবার তৃতীয় শর্ত হচ্ছে বোকা বোকা কথা বলে স্বামীর মাথার খুলি গরম করে দেয়া, যেটা তুমি খুব ভালোভাবে করতে জানো। ওই মেয়েটা আমার দিকে কেন তাকিয়ে আছে, কেন তা আমি কি করে জানবো? ওকে জিজ্ঞেস করো। আলো মুখ ভার করে ফেলে। শামিন ম্যাগাজিন রেখে আলোর দিকে তাকিয়ে কি হয়েছে, সমস্যা কোথায়? মুখ ভার করে ফেললে কেন? বলে। আলো ঠান্ডা গলায় জবাব দেয়, স্ত্রী হবার চতুর্থ শর্ত হচ্ছে স্বামী ধমক দিয়ে কথা বললেই তার সাথে আর কথা না বলা, যেটা আমি অনেক ভালো করতে পারি, দেখবেন। শামিন হেসে ফেলে। আলোর হাত মুঠি করে ধরে বলে, না, দেখতে চাই না, মাফ করুন। আচ্ছা বলছি, ওই মেয়েটা আমার দিকে ওভাবে কেন তাকিয়ে আছে? আসলে ও আমার প্রাক্তন, তাই আমাকে দেখে ওর পুরোনো দিনের সব কথা মনে পড়ে গিয়েছে। আলো শামিনের থেকে হাত ছাড়িয়ে নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। শামিন হাসতে থাকে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, স্ত্রী হওয়ার পঞ্চম শর্ত হচ্ছে স্বামী যখন চুপ করে থাকতে বলবে, স্ত্রী তখন চুপ করে থাকবে। এখন তুমিও চুপ করে থাকো।
প্লেনে ওঠার পর থেকে আজগুবি সব প্রশ্ন করেই যাচ্ছ। এখন থামো, আমরা একটু পরে বাংলাদেশে পৌঁছে যাব। ঘরে ঢুকে আলো চারদিক ভালো করে দেখতে থাকে। ঘরটাকে আজ অন্যরকম লাগছে। নতুন রং করানো হয়েছে, আসবাবপত্র এদিক সেদিক করা হয়েছে। ঈশিতা পেছন থেকে বলে। দেখছো কি ভাবি? আলো মাথা ঘুরিয়ে বলে, ঘরটা এমন রং করা হয়েছে কেন? আগের রংটা তো একেবারে নতুন ছিল। কি জানি, ভাইয়া ফোন করে মেজো ভাইয়াকে বলেছে ঘরটা রং করিয়ে রাখতে। আলো অবাক হয়ে সবকিছু দেখতে থাকে। আগের থেকে বেশ ভালো লাগছে ঘরটা। নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে ঈশিতাকে বলে, তোমার গিফট পছন্দ হয়েছে? ঈশিতা মাথা নাড়ায়। আলো নিচু স্বরে বলে ওঠে, তোমার ভাইয়া কোথায় গিয়েছেন? বাড়িতে ঢুকে 5 মিনিটও বসলেন না। ভাইয়া কোথায় গিয়েছে এটা এখনো আমার কাছে জিজ্ঞেস করতে হচ্ছে কেন? উল্টো আমারই তো তোমাকে জিজ্ঞেস করার কথা, ভাইয়া কোথায় গিয়েছে। আলো চুপ করে থাকে। ঈশিতা বলে, ভাইয়া পার্টির মিটিংয়ে গিয়েছে, জরুরি আলোচনা। দুপুরে ফিরবেন না? সেটা তো জানি না, তুমি জিজ্ঞেস করো। আমি? হ্যাঁ তুমি। আলোর দিকে তাকিয়ে কথাটি বলে ঈশিতা আবারও বলতে থাকে, অনেক তো ভাইয়ার পরীক্ষা নিলে, এখন তুমিও পরীক্ষা দাও। তুমি বউ হিসেবে কতটা উপযুক্ত। আলো লাজুক মুখটা নামিয়ে রাখে। ঈশিতা আলোর ফোন থেকে স্বামীনের নাম্বার ডায়াল করে বলে, এ নাও কথা বলো। 2 বার রিং হতেই স্বামীন ফোনটা রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলে, বলো। কোথায় আপনি? মিটিংয়ে। দুপুরে ফিরবেন না? না, রাতে ফিরবো। দুপুরে এখানে খাবো, বিকেলে প্রেস ক্লাবে যেতে হবে, রাতেও সম্ভবত খেয়ে আসবো। আলো কি বলবে আর বুঝতে পারছে না, তার মাথায় আসছে না। ঈশিতা আলোর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, ভাইয়াকে বলো আমি আপনাকে খুব মিস করছি, আমার মনটা কেমন করছে। আলো ঈশিতাকে চোখ রাঙানি দেয়। ঈশিতা মুখে ওড়না চেপে হাসছে। স্বামীন আলোর ফোন পেয়ে অসম্ভব খুশি হয়েছে, কিন্তু অনেক সিনিয়র পার্সন আশেপাশে রয়েছে, তাই একটু ভালো করে কথাও বলতে পারছে না, শুধু মুখে হু হ্যাঁ করে যাচ্ছে। আলো বলতে থাকে, ঈশিতা আপু আপনাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেছে, একসাথে ক্রিকেট ম্যাচ দেখবে। আর তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলবে না? স্বামীন জানতে চাই। আলো ঠান্ডা গলায় বলে, না আমি তো ক্রিকেট খেলা দেখি না। স্বামীন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তোমার ঈশিতা আপুকে বলে দিও আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আর তোমার ঈশিতা আপুর বড় ভাবিকেও বলে দিও সে যেন গোলাপি রঙের শাড়িটা পরে থাকে। আলোর মুখটা লাল হয়ে যায় লজ্জায়। ঈশিতা আর চোখে তাকিয়ে বলে, কি বলেছে ভাইয়া? আই লাভ ইউ বলেছে? আলো মাথা নাড়ায়। তাহলে বলা যাবে না। অস্ফুট স্বরে বলে আলো ছুটে ঘর থেকে বের হয়। পার্টির মিটিং শেষ করে কবির আলমগীর স্বামীনকে কাছে ডাকে। স্বামীন গিয়ে তার পাশের চেয়ারে বসতেই কবির আলমগীর বলে ওঠে, সরকারি ফান্ড সিন্ডিকেটের ব্যাপারটা বানোয়াট। তোমার শ্বশুর মিথ্যা তথ্য দিয়ে নিউজ লিখেছে। বানোয়াট নাকি সত্যি সেটা তো উনি লেখেননি, উনি তো খবরটা তুলে ধরেছেন। আঙ্কেল, জনগণের মুখে যা শুনেছে, স্কুলটা অনেক বছর ধরে নির্মাণাধীন পড়ে আছে। খুব শ্বশুর ভক্ত হয়েছ দেখছি। এতে যে তুমি ফেসে যেতে পারো সেটা জানো? নেবে তুমি অপবাদ। দলের সুবিধা নিলে কিন্তু দলের অপবাদ মাথায় তুলে নেওয়ার সাহস থাকতে হয়। স্বামীন কবির আলমগীরের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, প্রথমত উনি শুধু আমার শ্বশুর নয়, একজন সাংবাদিক। দ্বিতীয়ত আমি এমন কোনো কাজ করিনি যাতে আমি ফেঁসে যাব। তৃতীয়ত দল করলে দলের অন্যায় সমর্থন করার মতো ছেলে আমি নই আঙ্কেল। কবির আলমগীর স্বামীনের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা বারবার বেপরোয়া। এখন যদি ওর খামখেয়ালির জন্য পার্টি ফেসে যায়, সেটাই কবির আলমগীরের ভয়। সে নিচু স্বরে বলে, আরে অন্যায় সমর্থন করতে কে বলেছে তোমাকে? তুমি শুধু তোমার শ্বশুরকে বলবে অযথা এত লেখালেখি যাতে সে না করে। এতে কত শত্রু তৈরি হয় বলো তো? স্বামীন ম্লান হাসে, তারপর বলে, আমি আছি, শত্রু হলে আমি উপড়ে ফেলতে জানি আঙ্কেল। এটা বিশ্বাস করেন তো? আপনি অযথা চিন্তা করবেন না, অন্যায় তো আর আপনি করেননি। কলিং বেলের আওয়াজে ঋতু দরজা খুলে দেয়। স্বামীন হাসি দিয়ে বলে, ইহান ঘুমিয়েছে?
ঋতু মাথা নাড়ায়। স্বামীর এদিকে ওদিকে তাকিয়ে আলোর উপস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। আলো লিভিং রুমে নেই, নিশ্চয়ই খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। আসলে স্বামীর একটা বেশি বেশি আশা করে ফেলছে ওই মেয়েটার থেকে। নিজের মাকে যেমন দেখে আসছে, ঋতুকে যেমন দেখে আসছে, তাতে সে ভেবেছিল বউ মানুষ বুঝি এমনই হয়। আলোর মতো অলস বউ যে পৃথিবীতে থাকতে পারে তা সে বুঝতে পারেনি। ঋতু স্বামীনের হাতের শপিং ব্যাগটার দিকে তাকিয়ে বলে, কি এটাতে? স্বামীন মুচকে হাসে। ঋতু হেসে বলে, বুঝেছি, ভাবির জন্য। স্বামীর লাজুক মুখটা নিয়ে উপরে চলে যায়। ছোট ভাই বোনগুলো এভাবে লজ্জা দিলে সে কোথায় যাবে? ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে বিছানায় কেউ নেই, তাহলে সম্ভবত বারান্দায়। জোরে জোরে শব্দ করে আলমারি খুলে টি শার্ট বের করে, শব্দ করে ওয়াশরুমের দরজা খোলে। আলো রানীর কোনো পাত্তা নেই। আলোর বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছিল। আজ আকাশে এত বড় একটা রূপালী চাঁদ। শব্দ পেয়ে সে বুঝতে পেরেছে স্বামীন এসেছে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সে হেঁটে নিচতলায় চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে স্বামীন বারান্দায় উকি দেয়। বারান্দায় কেউ নেই। ঘুরে দাঁড়াতেই দেখে আলো দাঁড়িয়ে আছে, তার হাতে একটা গ্লাসে মিন্ট লেমন। স্বামীন আলোর হাতের গ্লাসটার দিকে তাকিয়ে বলে, মুখে ছুঁড়ে মারবে নাকি? আলো হেসে ফেলে। স্বামীন গ্লাসটা নিয়ে চুমুক দেয় তাতে। আলোকে এক পলক দেখে নিচু স্বরে বলে, ঈশিতার বড় ভাবিকে গোলাপি রঙের শাড়ি পরতে বলা হয়েছিল। আলো অন্যদিকে ফিরে বলে, আপনি বললেই সে শুনবে কেন? স্বামীন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, ক্রিকেট ম্যাচ দেখতে যাবেন না? ইলহাম ভাইয়া আর ঈশিতা আপু অপেক্ষা করছে আপনার জন্য দোতলার লিভিং রুমে। আপনি যান, আমি ঘুমিয়ে পড়ছি। দরজাটা চাপিয়ে রেখে যাবেন। স্বামীন কিছুক্ষণ আলোকে দেখে দরজার কাছে যায়, তারপর দরজায় ছিটকিনি তুলে ঘুরে দাঁড়ায়। আলো মাথা নিচু করে রেখেছে। স্বামীন আলোর দিকে এগিয়ে যায়, তারপর নিচু স্বরে বলে, দোতলার লিভিং রুমে আমার জন্য কেউ অপেক্ষা করে বসে নেই। আমার জন্য সম্ভবত দোতলার দক্ষিণ পাশের ওই ঘরটাতে কেউ অপেক্ষা করেছিল। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, মিথ্যা কথা, কেউ অপেক্ষা করেছিল না। কেউ ছিল না? স্বামীন আলোর দিকে খানিকটা ঝুঁকে এসে জিজ্ঞেস করলো। আলো মাথা নাড়ায়। স্বামীন বলে ওঠে, ঠিক আছে, আমি লিভিং রুমে যাচ্ছি। আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, দেখতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো। স্বামীন ঘুরে দাঁড়াতেই আলো তার হাত টেনে ধরে। ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে মাথা নিচু করে রেখেছে। স্বামীন বলে, কথায় কথায় মাথা নিচু করে ফেলো কেন? আপনি তো এটাই পছন্দ করতেন, আপনার বউ মাথা নিচু করে থাকবে। স্বামীন হাসে। বিছানা থেকে একটা শপিং ব্যাগ আলোর হাতে দিয়ে বলে, এটা পরে আসো, তোমার পছন্দের লাল শাড়ি। আলো কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিয়ে নেয়। স্বামীন অবাক হয়ে বলে, এভাবে কাঁপছো কেন? আলো এক ছুটে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। স্বামীন চুপচাপ বসে থাকে। কিছু সময় পরে আলো শাড়িটা পরে বের হয়। শব্দ পেয়ে স্বামীন ঘুরে তাকাতেই থমকে যায়। আলো ওয়াশরুমের দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে। সামনে এগোনোর মতো শক্তি যেন সে খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ তার মুখের দিকে স্বামীন তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আলোর কাছে এসে নিচু স্বরে বলে, কোলে তুলতে হবে। আলোর ইচ্ছে করছে এই লোকটাকে খুব করে বকে দিতে, ইচ্ছে করে লজ্জা দিচ্ছে আলোকে। স্বামীন আলোর নিরাপত্তা দেখে বাঁকা হাসি হেসে আলোকে পাঁচা কোলা করে তুলে নেয়। আলো জমে যায় এক অদ্ভুত অনুভূতিতে। চোখ তুলে মানুষটার দিকে তাকাতে পারছে না সে। বিছানায় বসিয়ে দিয়ে আলমারি খুলে আলোর গয়নাগুলো এনে আলোকে নিজের হাতে পরিয়ে দিতে দিতে বলে, আমি অনেক ভালো বউ সাজাতে পারি, দেখবে তুমি নিজেই নিজের থেকে চোখ সরাতে পারবে না। তা কজন বউ সাজিয়েছেন যে এত ভালো অভিজ্ঞতা? নিচু স্বরে বলে আলো। স্বামীন হাসে। আলোর গলায় একটা হার পরিয়ে দেয়। আলো বলতে থাকে, এত দেরি করে ফিরলেন যে? তোমাকে দিয়ে একটু অপেক্ষা করতে ইচ্ছে হলো। আমার বইয়েই গিয়েছে আপনার জন্য অপেক্ষা করতে। ঘুম আসছিল না দেখে পূর্ণিমার চাঁদ দেখছিলাম। স্বামীন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আলো বলে, কোথায় যাচ্ছেন? একটা অতি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। আলমারি খুলে কোলবালিশ বের করে একটা কাঁচি দিয়ে কেটে সমস্ত তুলা বের করে ফেলে। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ক্ষণবাদে বলে ওঠে, এসব কি করছেন? মাথা ঠিক আছে আপনার? তুমি বুঝবে না, এটা আমার জীবনের চরম শত্রু। স্বামী ইয়াসার মির্জা শত্রু শেষ রাখে না।
এটাকে কেটে টুকরো টুকরো করার আবার অনেক দিনের ইচ্ছা আসিয়া, তুমি বাধা দিও না। কোলবালিশটাকে ছিন্ন ভিন্ন করে আলমারির মধ্যে ছুঁড়ে ফেলে রাখে। আলো হতভম্ব হয়ে বসে থাকে। এই লোকটা এত পাগল কেন? শামিন গিয়ে আবারও আলোর মুখোমুখি বসে। আলো অস্ফুট স্বরে বলে, আপনি পাগল। তুমি বানিয়েছো? মুগ্ধ চোখে আলোকে দেখতে থাকে শামিন। আলো নিচু স্বরে বলে, আজকে চাঁদটা খুব সুন্দর, দেখবেন? শামিন নকল হাই তোলার ভান করে বলে, আমার অত ফালতু সময় নেই, আগে নিজের চাঁদটাকে দেখি। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শামিন দীর্ঘ সময় তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এতটা সুন্দর না হলেও পারতে। আবার বুকে যন্ত্রণা হচ্ছে খুব। আলো মাথা নিচু করে ফেলে। শামিন আলোর হাত টেনে নিজের কাছে নিয়ে হাতে চুমু খায়। যত সময় যাচ্ছে আলোর হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। ভয় হচ্ছে, খুব পানির তৃষ্ণা পাচ্ছে। বাতির কৃত্রিম আলোয় আলোর মুখটা আরো বেশ কিছুক্ষণ দেখে শামিন ঘরের বাতি নিভিয়ে দেয়। আধো অন্ধকারে আলো টের পেল তার স্বামীটাকে বুকে টেনে নিয়েছে। সে টের পেল এখন তার কোনো ভয় করছে না, বরং নিজেকে খুবই নিরাপদ মনে হচ্ছে এই বুকে। শামিন ফিসফিসিয়ে বলে ওঠে, ভালোবাসি আসিয়া। আলো নিশ্চুপ। শামিন বলতে থাকে, তুমি? আলো কোনো সাড়া দেয় না। সবকিছুর জবাব যে মুখে নিতে হবে এমন তো কোনো কথা নেই। শামিন তাকে বুক থেকে আলগা করে উঠে গিয়ে খোলা জানালাটা বন্ধ করে দিয়ে আসে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। আলো কাঁপা কাঁপা গলায় বলে, অন্ধকার করে দিলেন যে? আলোকে টেনে নিজের কাছে নিয়ে শামিন ঘোর লাগা কণ্ঠে বলে, অন্ধকার কোথায়? আমার কাছে তো আমার আলো আছে। আলো কিছু বলে না আর। শামিন বলতে থাকে, এই রাতটা একান্তই আমার। আমি চাই না তোমার ওই স্টুপিড ধূসর রঙের চাঁদটা তার আলো দিয়ে আমাকে বিরক্ত করুক। আজ আমি কারো বিরক্ত মেনে নিব না। কেউ নাক গলাবে না আমাদের মাঝে। কাউকে বরদাস্ত করব না আমি, ওই পূর্ণিমার চাঁদকেও না। আলো তখনই চুপ হয়ে যায়। ধীরে ধীরে সে টের পায় সে আচ্ছন্ন হয়ে যাচ্ছে তার স্বামীর ভালোবাসায়। পৌরুষালী প্রতিটি স্পর্শে শুধু কামনা নয়, বরং মিশে আছে একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর স্নেহ, দরদ, সম্মান এবং সীমাহীন ভালোবাসা। চোখ মেলে আবিষ্কার করলো কেউ একজন তাকে আগলে ধরে রেখেছে। এমনভাবে আগলে ধরে রেখেছে যেন আলো পালিয়ে যাবে, তাই সে তাকে ধরে রেখেছে। তার থুতনি ঠেকেছে আলোর মাথায়। নড়াচড়ার চেষ্টা করতে গিয়েও করে না আলো। নিচু স্বরে বলে, শুনছেন, আমি চোর নই, ছেড়ে দিন, পালাবো না। শামিন সম্ভবত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আলো নিজেকে ছাড়িয়ে নিতে গিয়েও ছাড়িয়ে নেয় না। বেশি নড়লেই ওই লোকটা উঠে যাবে, জ্বালাতে শুরু করবে আলোকে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না আলো। এখন রাত কত, ফজর হতে কত দেরি। হুট করে ঘুমটা ভেঙে যাওয়াতে মুশকিল হলো। রাতে আলোর যদি একবার ঘুম ভেঙে যায় তাহলে দু চোখে আর ঘুম আসে না। একা একা কতক্ষণ জেগে থাকবে এখন? আজান কেন দিচ্ছে না? ওঠার জন্য একটা বাহানা তো চাই। হঠাৎ করে টের পেল শামিন তাকে আরো শক্ত করে ধরে ফেলেছে। ঘুম 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 কণ্ঠে বলে ওঠে, বাহানা খুঁজছো উঠে পড়ার? এখনো আজান দেয়নি, আরো আধ ঘন্টা পরে দেবে। আলো চমকে ওঠে, অবাক হয়ে বলে, আপনি কিভাবে বুঝলেন? অন্ধকারের সময় দেখলেন কিভাবে? ঘড়ির ঘন্টার শব্দে এখন সম্ভবত 4:30। যখন ঘন্টা বাজছিল তুমি ঘুমাচ্ছিলে। আপনি জেগেছিলেন? আলো চুপ হয়ে যায়। শামিন বলতে থাকে, স্ত্রী হবার ষষ্ঠতম শর্ত জানো আসিয়া? না। আলো অস্ফুট স্বরে জবাব দেয়। শামিন আলোর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, স্বামী ভালোবেসে আগলে ধরলে, আটকে রাখলে আনন্দের সাথে তার বুকে বন্দিনী হয়ে যাওয়া। আমাকে বন্দিনী করেছেন? তুমি বুঝতে পারোনি। বন্দিনী করে কি করবেন? ভালোবাসতে বাসতে জীবনটা অতিষ্ঠ করে দেব তোমার। অন্ধকারে শামিন দেখলো না লজ্জায় লাল হয়ে যাওয়া আলোর মুখটা। নিচু স্বরে আলো বলে ওঠে, ওসব নেতারা প্রথম প্রথম একটু ঢপ দেয়, এই করব সেই করব, এরপর ক্ষমতায় গেলে নাকে সরিষার তেল লাগিয়ে ঘুমায়। শামিন ফিক করে হেসে ফেলে। কাছের মসজিদে আজান দিয়ে দিয়েছে। আজান শেষ হলে শামিন বলে ওঠে, স্ত্রী হবার সপ্তম শর্ত শুনবে? শুনবো, নামাজ আদায় করে শুনবো। আপনি কি অনুগ্রহপূর্বক আমার গা থেকে আপনার 2.5 কেজির হাতটা সরাবেন মেয়র সাহেব? আপনার ভালোবাসার ওজন সইতে পারবো,
ওই হাতের নয়। শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে কাজ করছে আলো। সবাই রান্নাঘরের দরজায় উকি দিচ্ছে। সিতারা আর ফলির মা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। ঋতু চেঁচিয়ে বলে, ভাবি পারবে না একা তুমি? আজ অনেকজন আসবে নাস্তা করতে, এতজনের খাবার তুমি একা একা কিভাবে তৈরি করবে? পারবো আমি। ঠান্ডা গলায় বলে আলো। ঋতু আর কথা বাড়ায় না। এই মেয়ে কারো কথা শোনার মেয়ে নাকি? অযথা কথা খরচ। টেবিলে রুটির বাটি, সবজি, ডিমের পোচ সাজিয়ে রেখে আলো কোমর থেকে আঁচল সরিয়ে ডান কাঁধে টেনে দোতলায় চলে আসে। শামিন তখনও ঘুমোচ্ছে। আলো বিড়বিড় করে বলে ওঠে, রাতে ঢং করে জেগে থেকে এখন মটকা মেরে ঘুমাচ্ছে। ঢং করে জেগে থাকিনি। আলো চমকে উঠে শামিনের দিকে তাকায়। শামিন চোখ বন্ধ করে বলতে থাকে, বউকে প্রথম জড়িয়ে ধরে ঘুমানো যে আনন্দ, সেই আনন্দে আমার ঘুমটাই কেটে গিয়েছে। তোমাকে এই অনুভূতি বলে বোঝাতে পারবো না আসিয়া। এই অনুভূতি বুঝতে গেলে তোমাকে পুরুষ হতে হবে। আলো চুপচাপ জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দেয়। বাইরের মিঠা রোদ এসে শামিনের মুখে পড়ে। আলো নিচু স্বরে বলে, আপনার ছেলেরা এসে বসে আছে আপনার সাথে নাস্তা করবে বলে, আর আপনি এখানে শুয়ে শুয়ে বাজে বকতে থাকুন। শামিন উঠে বসে, চোখ ডোলে আলোর দিকে তাকায়। আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, খুব চেষ্টা করছো চালচলনে গিন্নি গিন্নি ভাব ফুটিয়ে তুলতে, কিন্তু হচ্ছে না। তুমি ঋতুর কাছ থেকে কিংবা আমার শাশুড়ির কাছ থেকে ট্রেনিং নিও। আলো দাঁড়িয়ে থাকে। শামিন উঠে আলোর দিকে এগিয়ে এসে তার গালে একটা হাত বুলিয়ে বলে, এখনো অনেক কিছু শেখা বাকি আছে আসিয়া, গ্রো আপ। তারপর হুট করেই আলোর কপালে একটা চুমু খায়। সিতারা এসে ঘরের দরজায় দাঁড়িয়ে বলে, এসো। আলো শামিনের থেকে দূরে সরে দাঁড়িয়ে সিতারাকে আসতে বলে। সিতারা ঘরে ঢুকে মেঝের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে এসেছে ঘর ঝাড়ু দিতে। অবাক চোখে আশেপাশে তাকিয়ে বলে, এত তুলা পরে আছে কেন ভাইজান পুরো ঘরে? প্রশ্নটি করে সে আলমারি খুলতে যায়। শামিন থামিয়ে দিয়ে বলে, আলমারি খুলিস না সিতারা। কেন ভাইজান? ওখানে একটা লাশ পড়ে আছে। গম্ভীর কণ্ঠে বলে শামিন। আলো কপাল কুঁচকে শামিনকে থামিয়ে দিয়ে সিতারাকে বলে, কিছু না সিতারা আপা, মজা করছে, তুমি তোমার কাজ করো। নাস্তার টেবিলে পিন পতন নীরবতা বিরাজ করছে। সবাই শামিনের দিকে তাকিয়ে আছে খুবই কৌতূহলী হয়ে। শামিন দলের ছেলেদের দিকে তাকিয়ে বলে, আমাকে এভাবে কেন দেখছিস? কেউ কোনো জবাব দেয় না। শামিন রুটি ছিঁড়ে সবজি নিয়ে মুখে পড়ে সবার দিকে তাকায়। এইবার সে বুঝতে পেরেছে সবাই খাওয়া রেখে কেন তার দিকে তাকিয়ে আছে। শামিন খাবারটা না পারছে ফেলতে, না পারছে গিলতে। আলো রান্নাঘরে চলে যায়। শামিন মুখ থেকে খাবারটা ফেলে দিয়ে ছেলেদের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সবসময় তরকারিতে লবণ থাকতে হবে এমন তো কোনো কথা নেই। বাংলাদেশের সংবিধানে কোথাও লেখা আছে তরকারিতে লবণ দিতেই হবে? লবণ ছাড়াও বেশ খাওয়া যায়। তৌফ উসখুস করছিল। হুট করে বলে ওঠে, আপনি কেন থুতু মেরে ফেলে দিলেন ভাই? আলো আরো এক বাটি সবজি নিয়ে এসে সবার মুখের দিকে তাকায়। অবাক হয়ে বলে, খাচ্ছেন না কেন আপনারা? সব তো সেভাবেই আছে। শামিন আলোর দিকে তাকিয়ে বলে, ওদের জন্য চা বানাতে বলো, ওরা এখন আর কিছু খাবে না। আলো বোকার মতো সবার দিকে তাকাচ্ছে। সবাই আলোর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। তারপর উঠে লিভিং রুমে চলে যায়। আলো শামিনের দিকে তাকায়। শামিন মৃদু হেসে বলে, স্ত্রী হবার সপ্তম শর্ত হচ্ছে স্বামীর জন্য কিছু রান্না করলে আগে নিজে লবণ চেখে দেখা। আলো হতভম্ব হয়ে বলে, লবণ বেশি হয়েছে? তোমার মাথায় যেমন ব্রেন নেই তেমন রান্নায়ও লবণ নেই। শামিন মজার ছলে ফিসফিসিয়ে কথাটি বলে চলে যায়। টেবিলের উপর স্তূপ করে রাখা আলোর বই। কোমরে হাত দিয়ে বইগুলোর দিকে তাকিয়ে আছে সে। শামিন গিয়ে পেছন থেকে আলোকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার, কি ভাবছো? আজ কোন কোন ক্লাস বুঝতে পারছি না, ইউনিভার্সিটি যাব। হিয়াকে ফোন করে জেনে নাও। ভালো বলেছেন, ওকেই ফোন করে দেখি। আলো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শামিন দেখতে থাকে আলোকে। একটা গাঢ় নীল রঙের শাড়ি পরেছে, চুলে একটা লম্বা বেনি। শামিন কাছে গিয়ে বেনি খুলে দেয়। আলো ফোন রেখে অবাক হয়ে শামিনকে বলে, খুললেন কেন? পা বাঁধো। আচ্ছা, আপনার কাজ নেই, আজ পার্টি অফিস যাবেন না? যাব, তোমাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে। আলো চুলে খোপা বেঁধে নিতে নিতে বলে,
নামিয়ে কেন দিতে হবে? আমি কি বাচ্চা? ইহানের বয়সী। না, তবে ইহানের মতো আদুরে আমার কাছে। আপনার আহ্লাদ দেখে আমার হাড় জ্বলে যাচ্ছে। ওসব আপনার ভাই বোনদের সাথে দেখান। আমি একা একা যাব ভার্সিটিতে। মোড়ের মাথায় নওশিন আর শ্রাবণী অপেক্ষা করছে আমার জন্য। শামিন এক হাত দিয়ে আলোকে আগলে ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে। এখন এমন ধূরছাই করছো তো, যখন থাকবো না তখন। শামিনের মুখ চেপে ধরে আলো তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে অস্ফুট স্বরে বলে, কি হচ্ছে এটা? এত জঘন্য টাইপের মজা কেন করতে হবে? শামিন আলোর হাত সরিয়ে নিয়ে হাসতে থাকে। আলো আলমারি থেকে শামিনের পাঞ্জাবি বের করে বিছানার ওপর রাখতে রাখতে বলে, আজও বাড়িতে যেতে চাচ্ছি। আমি ক্লাস শেষে আজান আয়াতের গিফটগুলো দিয়ে আসবো। হ্যাঁ যাবে, অসুবিধা কোথায়? কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আজ রাতটা দাদির কাছে থাকবো, ফিরবো না এ বাড়িতে। 2 দিন থাকবো ওখানে ভাবছি। শামিন আলোর দিকে তাকায়। আলো নিচু স্বরে বলে, থাকবো। কয়েক মুহূর্ত সময় নিয়ে শামিন বলে, কেন থাকবে না? তোমার ইচ্ছে হলে অবশ্যই থাকবে, আমার কোনো অসুবিধা নেই। আলো ভেবেছিল শামিন বলবে সেও যেতে চায়, কিন্তু শামিন বলেনি। আলো ভাবলো হয়তো তার এখানে খুব কাজ আছে, নয়তো শামিন যেতে চাইতো। শামিনের ফোন বেজে ওঠে হঠাৎ। ইসমাম ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পরে মুখ হাসি হাসি করে ঘরে ঢোকে। আলো বলে, হঠাৎ এত খুশি? ইসমাম আসছে। আনন্দের সাথে বলে শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে অস্বস্তি। শামিন হঠাৎ আলোকে বলে ওঠে, 1 মিনিট দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। আলো দাঁড়িয়ে পড়ে। শামিন তার ফোন থেকে 2টো মেয়ের ছবি বের করে আলোকে দেখিয়ে বলে, দেখো তো, এই দুটো মেয়ের মধ্যে কে বেশি সুন্দরী? আলো অবাক হয়ে শামিনের হাতের দিকে তাকিয়ে আছে। অস্ফুট স্বরে বলে, কারা এরা? আগে বলো। আলো ছবি দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মেয়েকে দেখিয়ে বলে, এই মেয়েটা। শামিন হেসে বলে, ঠিক বলেছ, আমারও এটাই মনে হয়েছে, এটাই বেস্ট হবে ইসমামের জন্য। আলো অবাক হয়ে বলে,